প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা অজয় দাস গুপ্ত। কেমন আছেন? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, জলোচ্ছ্বাস ভেঙেছে বাঁধ। গুলশানে একদিনে 4 ফ্ল্যাট কিনেছিল বেনজির পরিবার। বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন শিমুল, পলাতকদের ফেরাতে চিঠি। দৈনিক সমকালের শিরোনাম, জলোচ্ছ্বাসে ডুবেছে উপকূল। কালীগঞ্জে আজিমের কার্যালয়ে রেকি করেছিলেন শিমুল। কালের কণ্ঠের শিরোনাম, মাদারীপুরেও বেনজিরের স্ত্রীর সাম্রাজ্য। উপকূলে রিমালের হানা, নিম্নাঞ্চল প্লাবিত। দৈনিক যুগান্তরের শিরোনাম, জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, তলিয়ে গেছে সুন্দরবন। উপকূলে রিমালের আঘাত। হিসাব মিলায় মিশনে রাজি আমানুল্লাহ, মৃত্যুর আগে সঞ্জীবায় স্বর্ণের দাবি। বাংলাদেশ প্রতিদিন, ঘূর্ণিঝড় রিমালের আঘাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারেক জিয়াকে দেশে এনে সাজা বাস্তবায়ন করা হবে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, রেমালের তাণ্ডব, বাঁধে ভাঙন, বহু গ্রাম প্লাবিত। দণ্ডপ্রাপ্ত তারেককে এবছরই দেশে আনা হবে শেখ হাসিনা। মানবজমিন, উপকূলে রেমালের ভয়ঙ্কর ছোবল। পাপুয়া নিউগিনিতে ভূমিধসে নিহত কমপক্ষে 670। আজকের পত্রিকার শিরোনাম, প্রশ্নবিদ্ধ নেতৃত্বে দুর্বল অবস্থানে রূপালী ব্যাংক। উপকূলের নিম্নাঞ্চলের গ্রাম প্লাবিত, তরুণের মৃত্যু। খবরের কাগজ, উপকূলে রিমালের ছোবল, 4 ফ্ল্যাটসহ আরও 119 দলিলের সম্পদ ক্রোকের নির্দেশ। 13 কোম্পানিতে শেয়ার, 4টি বিও অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে বেনজিরের সম্পদ। জায়দিনের শিরোনাম, উপকূলে আঘাত এনেছে রেমাল। খুনিচক্রের স্বীকারোক্তি প্রমাণে গলদঘর্ম গোয়েন্দারা। সময়ের আলো শিরোনাম, রিমালে উপকূল লণ্ডভণ্ড। আজিজের বিচার করবে সেনাবাহিনী, বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থায় সম্মত সরকার। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, ঘূর্ণিঝড় রেমালের আঘাত। আপনি শিরোনাম শুনলেন। আমরা আজকের আবহাওয়া এবং পরিস্থিতি দেখে সারা দেশেই গুমোট আবহাওয়া এবং জলোচ্ছ্বাসে ভেঙেছে বাঁধ, দৈনিক প্রথম আলোর শিরোনাম। কিন্তু এই যে জলোচ্ছ্বাস আবারও বাঁধ ভাঙলো এবং মানুষের উপকূলীয় মানুষের এখন অনেক দুর্ভোগ, কিন্তু এবারও ঢাল হিসাবে কিন্তু আমাদেরকে সুন্দরবনই রক্ষা করলো, পত্রিকার শিরোনাম। কিন্তু গত কিছুদিন আগে সুন্দরবনকে নিয়ে যে অত্যাচার হলো আমরা মানুষ করলাম, এই আলোচনার সাথে ওই আলোচনা একটু আপনারা জানতে চাই। দেখেন, এই বিপর্যয়গুলো তো বাড়ছে আর কি, এই যে ঝড়, বন্যা এবং তার জলোচ্ছ্বাস বড় এলাকা ধরে আর কি। আর অর্থনীতি বড় হচ্ছে, ক্ষতি বেশি হচ্ছে। আমি 98 বন্যার সময় একটা কাজ করেছিলাম বন্যার পরে। তো তখন দেখা গেল যে ধরেন যার কোনো রকম একটা ছাপড়া ঘর আছে, তার তো হয়তো 2000 টাকার সম্পত্তি গেছে, ওই ঘর, কিছু খুঁটি, কিছু, হ্যাঁ। আর যার একটা পাকা ঘর গেছে, তার তো 10 লাখ টাকার টিনের ঘর ভেসে গেছে, আর এর তো 2000 টাকা গেছে। মানে এই তো হচ্ছে তো আর কি, মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে। ফসল ধরেন মানে আমাদের জমিতে এখন তো 4টা-5টা ফসল হয়। আমি এই যে বরিশাল অঞ্চলে পদ্মা সেতু হওয়ার কারণে বলা যায় যে প্রতি মাসে একাধিকবার যাওয়া হয়। রাস্তার 2 পাশে তো মানে একটা বড় জমি দেখবেন, কোনোটায় আপাকা ধান, কোনোটায় সবুজ, কোনোটায় অন্য ফসল লাগানো, খালি কোনো জমি বলতে কিছু এখন আর নাই। আর উপকূলে দেখেন, 60-এর দশকে আমি ছোট যখন, তখন বেশ কয়েকটা বড় ঝড় হয়েছিল এবং এই বরগুনা, পটুয়াখালী, ভোলা, বেড়িবাঁধ, এই শব্দটা প্রথম শুনি আর কি, যে বেড়িবাঁধ দিতে হবে। আর হালামলে শুনি হচ্ছে হাওড় এলাকায় যে বাঁধ দিতে হবে। এখন কিছু বাঁধ স্থায়ী, হাওড়ে যেমন অস্থায়ী, হাওড়ে পানি ঢুকতেই দিতে হবে। অনেকে বলে না ভালো করে বাঁধ দেয় না কেন, তাইলে তো পানি ঢুকবে না, পানি না ঢুকলে তো হাওড় নাই, শুকিয়ে যাবে, একদম শুষ্ক হয়ে যাবে। না, তখন তো তখন তো এই যে বিশাল জলরাশি, এটা তো এই বেড়িবাঁধ। এখন
আপনি কি বাদ ফসল ঘরবাড়ি অন্য সম্পদ হচ্ছে, এখন আপনি পটুয়াখালী কত অর্থনৈতিক কর্মকাণ্ড দেখেন, বরগুনা পদ্মা সেতু হয়তো দক্ষিণ পশ্চিমাঞ্চলের চেহারা বদলে গেছে। এইটা রক্ষা করতে হইলে এই বাদ যিনি দিবেন সেই দলীয় ঠিকাদার হোক বা পছন্দের ঠিকাদার হোক, তাকে কিছু উপার্জনের জন্য নাকি এই যান প্রাণ রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য? এটি তো মানে এই জায়গাটা তো কোনো আপোষ হওয়ার কারণ নাই, কারণ এটা সবার, ওই যার 5,000 টাকার ঘর যাবে ভেসে আর যার 1 কোটি টাকার ভবন যাবে ভেসে, দুইজনই তো ক্ষতিগ্রস্ত, দুইজনেরই বড় ধরনের ক্ষতি হবে। এই জায়গাটা কিন্তু এখন বড় ধরনের সিদ্ধান্ত। এইখানে আমি একবার শুনছিলাম যে ওই 3 কোটি টাকার কাজ পেয়েছে এরকম এসে সমুদ্র উপকূলে বাঁধ মাঠে, তো বললো যে 30 লাখ টাকা দিয়ে আসলাম, কাজটা যে দিল, মানে 3 কোটির মধ্যে 30 লাখ অলরেডি দিয়ে আসছে, অলরেডি বলে যে নিজেই বলল গর্ব করে, বলে যে কিছু করতে হবে না, তার কিছু মাটি টাটি ফেলাবো, আগের মাটির উপরে কিছু এই লেবার লাগায়, একটা আনুষ্ঠানিকতা হবে। হাওড় এলাকায় তাই হচ্ছে। এই জায়গাটা কিন্তু জাতীয়ভাবে আওয়ামী লীগ তো 15 বছরের বেশি ক্ষমতায়, এবং প্রকৃত অর্থেই কিন্তু তারা দেশের উন্নয়ন অগ্রগতির দল, কোনো সন্দেহ নাই। বড় বড় অর্থনৈতিক প্রকল্প এই দলটা যেভাবে ভাবছে, সামরিক শাসকরা ক্ষমতায় ছিল তারা কিন্তু আমরা দেখি নেই। কিন্তু এই জায়গাগুলোর তো এখন সমাধান করতে হবে। আপনি যে সুন্দরবন বললেন আগুন লাগায়, আপনি চিন্তা করেন যে কিছু মানে মধু সংগ্রহকারী আর গাছ লুটেরা তারা আগুন লাগাইলো, আর বন বিভাগ হয়তো আগুন লাগাই দাও পরে গাছ লাগানোর জন্য আবার একটা বাজেট করবে, মানে একটার সাথে আর একটার সম্পর্ক আর। কিন্তু এই যে সিডর হওয়ার পরে 2007-এ তখন কিন্তু একটা চমৎকার রিপোর্ট একটা পত্রিকায় সাংবাদিক কিন্তু গবেষণার মন নিয়ে প্রকাশ করেছিলেন যে সুন্দরবনে যদি কোনো কারণে গাছ ধ্বংস হয়, সেইটা আপনাকে গিয়ে এই চারা রোপণের দরকার নাই, পানি ঢেলে বন নিজেই তার বিকাশের পথ বের করে নেবে। কাজে কোনো কারণে আপনি আগুন দেওয়া, আপনি ইউরোপ আমেরিকায় দেখেন বন যখন এই আগুন লাগে তখন কিন্তু শত শত মাইল বন পুড়ে যায়, মানে হেলিকপ্টার দিয়ে বিমান দিয়েও আপনি থামাতে পারেন না। আমাদের তো একটাই আছে সুন্দরবন, দুইটা নাই তো। আমাদের তো একটাই পাহাড়ি, এই যে বান্দরবান বা খাগড়াছড়ি এলাকা বা চট্টগ্রামের কিছু এলাকা, আমাদের তো বিকল্প, আমাদের সিলেটের কিছু জায়গা, এইগুলো অবশ্যই রক্ষা করতে হবে। আর এই যে ক্ষয়ক্ষতি, ঝড়, মানে আপাতভাবে মনে হচ্ছে যে বড় ধরনের বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি, প্রচুর ক্ষতি হবে, ফসলের ক্ষতি হবে, বোরো ধান এখনো কিছু জায়গায় জমিতে রয়ে গেছে, আবার নতুন চাষাবাদের প্রশ্ন, যেভাবে এই যে পত্রিকায় পানি বন্ধী মানুষের দেখা যায়, তাতে কিছু ক্ষতি তো হবে, ক্ষতি না, ক্ষতি তো একটা গাছ পড়লেও তো একটা ক্ষতি হবে, তাই না? সেইগুলো এই এত জনপ্রতিনিধি আছে কি জন্য? মানে ব্যাপারটা যেটা হলো যে প্রাকৃতিক এই বিপর্যয়কে মোকাবেলা করে আমরা যে বাঁচার যে লড়াইটা আমাদের শুরু হয়েছে, সেটার ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকতে হবে। আরেকটা দেখেন, এই অতীতে এই বাংলাদেশ ভূখণ্ডে কিন্তু এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে মানে নিঃস্বার্থ সামাজিক শ্রম, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এখন সরকারের ভূমিকাগুলো বাড়ছে, এবং আমরা এই যে 8 লাখ লোক চিন্তা করতে পারেন ত্রাণ শিবিরে নিয়ে আসছে। আপনি যে প্রসঙ্গটা তুললেন সেই প্রসঙ্গটা আমি এর আগে কয়েকবার জিজ্ঞেস করেছিলাম যে আগে এরকম জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা বা এইরকম দুর্বিপাকে সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, তারা সবাই সোচ্চার থাকতো এবং তাদের পাশে চলে যেত, ত্রাণ কার্য পরিচালনা করত। এখন বোধ করি এই সংস্কৃতিটা একটু নেই, নাকি? সরকারের ভূমিকাটা বাড়ছে, এই যে 8 লাখ লোককে নিয়ে আসছে, খাবার দিচ্ছে, যাই হোক অনেক জায়গায় হয়তো অব্যবস্থাপনাও আছে, অনেক জায়গায় দুর্নীতি আছে। এটা কি শুধুই সরকারের কাজ? হ্যাঁ, এই জায়গাটাই, এই যে স্বেচ্ছাসেবক, মানে আগে ছাত্র সংগঠনগুলো, আপনি এখন ছাত্রলীগ, এমনকি বিরোধী দলের কাজ, বিরোধী দলেরও কাজ। আগে বরং বিরোধী দল বেশি করতো, কারণ ধরে নিত যে সরকার কিছু করবে না, তাই না? আমরা নিজেরা ছাত্র থাকার সময় মানে একটু ঝড় বৃষ্টি হলেই, মানে আমরা 74-এ বন্যার সময় এই যমুনা নদী পাড়ি দিয়েছি নৌকায় রিলিফ নিয়ে। অনেক ধন্যবাদ। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, একটা মানুষের কত টাকা লাগে, মানে কত অর্থ লাগে? আজকে এই যে গত কয়েকদিন ধরে বেনজি সাহেবের যে সম্পদের পাহাড় 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 পাহাড়, তিনি নাকি মহাজনপ্রিয়। মাদারীপুরেও স্ত্রীর সাম্রাজ্য, আজিজের দুর্নীতির বিচার করবে সেনাবাহিনী, তো আশার আলো নাকি?
না, আশার আলো একটা দিকে আশার আলো যে আপনার একটা ঘটনা অপরাধ চিহ্নিত হলে বা জানা গেলে অপরাধী এখন হয়তো আপনি আইনের প্রক্রিয়াতে পুরোভাবে টেকনিক্যালি হয়তো বলতে পারবেন না, কিন্তু এই ধরনের পদে যারা থাকবেন, আইন শৃঙ্খলা বাহিনী হোক, সশস্ত্র বাহিনীর কোনো পদে হোক, তার নামে যদি ধরেন এক কণাও সত্য হয়, এটা কিন্তু বাংলাদেশ তো এখন কোনো বিচ্ছিন্ন এলাকা না দুনিয়ায়। ধরেন আফ্রিকার হাইতিতে কি ঘটলো না ঘটলো দুনিয়া অতটা মাথা ঘামাবে না, কিন্তু বাংলাদেশ তো আমাদের এই অঞ্চলে খুব বড় দেশ। বলছে যে মানে 20তম অর্থনীতি 22তম অর্থনীতি হয়ে যাবে 10-15 বছরের মধ্যে, আর সারা দুনিয়া আমাদের সেটা না হলেও আমার দেশের ভাবমূর্তি রক্ষার জন্য তো আমাদের এই বিষয়গুলো এইটার এবং অনেক আছে। কিন্তু এই যে ব্যাংকে আপনার লাখ লাখ কোটি টাকা নিচ্ছে, ফেরত দিচ্ছে না, বলে কেউই ফেরত দিচ্ছে না, ব্যাংকের টাকা আবার ফেরত দিতে হবে কেন? তুমি গভর্নমেন্ট রাজস্ব বাজেট থেকে মিটিয়ে দাও। এই অর্থনীতিতে শৃঙ্খলা আনা আমরা তো বহুদিন ধরে আর আমরা যা খেলাপি ঋণ দেখি, বাস্তবে তো তার চেয়ে বেশি। আপনার 5 কোটি টাকা পাও না, কিস্তি দিতে হবে 1 কোটি টাকা, আপনি 1 কোটি টাকা দিয়ে 5 কোটি টাকা বললেন যে ওইটা রেগুলারাইজ রেশিডিউল করেন। এই জায়গাগুলো তো মানে অর্থনীতির জন্য কিন্তু হার্ড ডিসিশন নেওয়ার সময় এসেছে। আপনার ব্যাংকিংয়ের শৃঙ্খলা, আমাদের এই যে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে 1 কোটি টাকার কাজ আপনি 3 কোটি টাকা বরাদ্দ করলেন, কয়দিন পরে সেটা নষ্ট হয়ে গেল। এই জায়গাগুলো কিন্তু এই সরকারকে আপনি আর কোনো অতীতে অন্যরা ভুল করেছে এটা বলার কোনো সুযোগ নেই, আপনার নেই। তারেক জিয়া সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কথা বলেছেন গতকাল। তারেক জিয়াকে দেশে এনে সাজা বাস্তবায়ন করা হবে, এটা বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। আর ইত্তেফাক শিরোনাম আবার একদম সরাসরি বলেছে দণ্ডপ্রাপ্ত তারেককে এবছরই দেশে আনা হবে। না, এই ধরনের দণ্ডিত যে কোনো দেশে, যুক্তরাষ্ট্রে আমাদের বঙ্গবন্ধু হত্যাকারী আছে, কানাডায় আছে শাস্তিপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত, একই কথা বলতেছে, এটা ঠিক আছে। কিন্তু আরও অর্থনৈতিক অপরাধী তাদের ব্যাপারে তুলনামূলক কিন্তু সহজ, তাই না? আমেরিকা বঙ্গবন্ধুর আমাদের বলতেছে যে আমাদের সেনাবাহিনীর এক সময়ের প্রধান ছিল বা র্যাবের প্রধান ছিল, তাদের কিছু অনিয়মের কারণে তাদের শাস্তি দিচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে যে কোটি ডলার অন্যায়ভাবে আমেরিকায় নিয়ে নিচ্ছে বা আমেরিকায় রপ্তানি করে সেই টাকাটা ফেরত আসছে না, আমেরিকারও দায়িত্ব কিন্তু তাকে যে মানে বেনজির সাহেব বা আজিজ সাহেবের ব্যাপারে তারা যদি এরকম সিদ্ধান্ত নিতে পারে, তো অর্থনৈতিক অপরাধ করে যে সুইস ব্যাংকে টাকা রাখছে কিংবা মালয়েশিয়ায় টাকা রাখছে বা কানাডায় টাকা রাখছে, ওই সব দেশেরও কিন্তু উচিত, আমাদের সরকারেরও উচিত এগুলো কিন্তু বের করা আজকাল কোনো কঠিন কাজ না, তাই না? ব্যাংকের হিসাব চাইলে যে কে রপ্তানি করে টাকা বাইরে নিয়ে সবটা আনে নাই, কে আমদানি করে বেশি টাকা নিয়েছে, এগুলো সহজেই জানতে পারে। এই অর্থনৈতিক অপরাধ এবং তাদের বিচার করার যদি দণ্ড হয়, এই যে এত টাকা পাচারের কথা বলছে বা প্রবাসীরা এত কষ্ট করে আয় করে, তাদের কাছ থেকে ডলার রিয়ালটা নিয়ে একদল লোক আবার উল্টা পথে বাংলাদেশে বেশি দামে বিক্রি করে। সরকার যেহেতু রেমিটেন্স পাঠাইলে তো একজনের প্রবাস থেকে নিয়ে নিল, সরকারের কাছ থেকে 2-3% যেটা বাড়তি দেয় সরকার রেমিটেন্স পাঠাইলে, সেইটারও সুফল ভোগ করলো যারা ওখান থেকে নিয়ে নেয়। দেশের ডলার বাজারটা অস্থির হয়ে আছে। এই কাজগুলো তো আপনাদের যেমন তারেক জিয়া তার প্রসঙ্গটা আসলো, কিংবা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকারী যারা, কিংবা এই যে 71-এর জামাত ইসলামের যে 2 নেতা বুদ্ধিজীবীদের হত্যায় 14 ডিসেম্বর হত্যাকাণ্ডে জড়িত ছিল, আলবদর নেতা, তাদেরকে ফিরে আন, একই তো ঘটনা। এই সব বিষয়ে একটা রাষ্ট্র মানে ঝড় বন্যা দুর্যোগ মোকাবেলা করে যে এগিয়ে যাবে, তার এই দিকেও নজর দেওয়ার সময় অনেক আগেই চলে এসেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড নিয়ে তো এখন পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলে যেটা হয় যে কেউ কেউ নিজের কল্পনাপ্রসূত অনেকে গল্প ফাঁদাচ্ছেন, অনেকেই এই করছেন অমুক করছেন, লোমহর্ষক বর্ণনা পাওয়া যাচ্ছে। তার মেয়ে দাবি করেছেন যে আমি তার অন্তত দেখতে চাই যে তিনি খুন হয়েছেন, এটা আমাকে দেখাতে হবে যে তিনি খুন হয়েছেন। আবার নানা প্রশ্ন দেখা যাচ্ছে। কিন্তু এই যে সংবাদ মাধ্যম বা প্রচার মাধ্যমের যে অবস্থান, একটি হত্যাকাণ্ডকে নিয়ে যা হচ্ছে, পারিবারিকভাবেও এই লোমহর্ষক বর্ণনাগুলো সব মিলায়া সাধারণ পরিবারের মধ্যে একটা ভীতি সঞ্চার করছে এই গল্প বা এই ইতিহাস বা এই ঘটনাটার উপরে।
আপনার কি মনে হয় মানে শেষ পর্যন্ত এটার কি অবস্থান দাঁড়াবে? ক্রাইম রিপোর্ট, তারপরে তার সঙ্গে যদি নারী ইত্যাদি এগুলো থাকে তাহলে আরো রগরগা হয়। এটা তো আমার একবার মনে আছে, পামেলা নামে একটা পত্রিকা দেখছিলাম, পামেলা 1 থেকে পামেলা 80 পর্যন্ত প্রতিদিন, এবং মানে এডিটোরিয়াল সিদ্ধান্তই থাকতো যে মানে এখানে পামেলার জায়গায় শিলাস্তির রহমান হয়ে গেছে এরকম আর কি। এটা একটা দিক। কিন্তু এই যে একজন সংসদ সদস্য বলা হচ্ছে যে তিনি জনপ্রিয়, কারণ তো জনপ্রিয় কিন্তু 14, 18, 24-এর নির্বাচনে এই সময় তো প্রতিপক্ষ ছিল না, তেমন ছিল না, তাই না? কাজেই জনপ্রিয়তার টেস্ট হয় না। এখানে কিন্তু একটা ছোট্ট করে প্রশ্ন আছে আর কি, যে জনপ্রিয়তাটা তো নানাভাবেই হয় মানুষ, আর জনপ্রিয় হলেই কি আপনি যাকে তাকে নমিনেশন দিতে পারেন না, তাই এই জায়গাটা একটা। আর এই যে পরিবারেরও কিন্তু এটা তো শোকের সময় কোনো সন্দেহ নেই, এমনকি একজন অপরাধীর মৃত্যু হলেও তো মা বা স্বজনরা মানে যার যায় সে বুঝে আর কি, সেই শোকের সঙ্গে আমরা আছি। আবার পরিবারের কেউ যদি চরম অন্যায় করে সেটা তো পরিবারই সবচেয়ে আগে জানে। সতর্ক হওয়ার ব্যাপার কিন্তু সব জনপ্রতিনিধি, সব এমপি, সবারই কিন্তু, যে এটা একটা আর অন্য একটা দেশে গিয়ে ঘটনা ঘটেছে, আমাদের বাংলাদেশ নিয়ে কি আলোচনা হচ্ছে এখন সেখানে, তাই না? এমনকি বলা হচ্ছে যে নিষ্ঠুর হত্যাযজ্ঞ যেভাবে ঘটেছে সেটাও বাংলাদেশের লোকেরা করেছে। তো এই আলোচনাগুলো তো বাংলাদেশের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবার কথা হবে। খোদা হাফেজ।